দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল মোহাম্মদ আব্দুল হকের কাছে। স্যার, আবার ফিরে এলাম আপনার কাছে। আজ 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুরুতেই আপনার কাছে এই দিবসটির যে তাৎপর্য, যে ইতিহাস, সেটা সম্পর্কে ছোট্ট করে জানতে চাইব। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বিপ্লব এবং সংহতি। বিপ্লব মানে বিশাল একটা পরিবর্তন, সংহতি মানে ঐক্য। 1971 সালে স্বাধীন হওয়ার পরে এই দেশটা যেভাবে আমরা চেয়েছিলাম ঠিক তা হলো না। শেখ মুজিবুর রহমান দেশে আসলেন বিশাল ভূমিধস একটা পপুলারিটি নিয়ে। এই পপুলারিটিটাকে উনি কাজে লাগাতে পারলেন না। দেশে শুরু হলো অরাজকতা, অগণতান্ত্রিক শক্তি উত্থান। তারা দেশটাকে সম্পূর্ণরূপে ইন্ডিয়ার করতলগত করে নিয়ে যাচ্ছিল। পাকিস্তান থেকে মুক্ত হয়ে আবার আমরা ইন্ডিয়ার পাল্লায় পড়ে গেলাম। রক্ষী বাহিনী গঠিত হলো, আর্মিকে দুর্বল করা হলো, ঘরে ঘরে হানাহানি, মারামারি, রক্ষী বাহিনীর অত্যাচার, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবগুলোর অত্যাচার। এবং অবশেষে শেখ মুজিবুর রহমান সাহেব উনি ঘোষণা করলেন এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, বাকশাল গঠন করার মাধ্যমে। অর্থাৎ কোনো দল থাকবে না, শুধু বাকশাল। এবং বাকশাল শেখ মুজিব আজীবন সেটার রাষ্ট্রপতি থাকবেন, কোনো পরিবর্তনও করা যাবে না। অর্থাৎ কি হলো, আমরা এক নায়কত্ব স্বৈরাচার দেখলাম। মানুষের ঘরে ঘরে অভাব, খাবার নাই, দাবার নাই, দুর্ভিক্ষ, সব কিছু মিলে চতুর্দিকে হাহাকার আর হাহাকার। আবার ওই দিকে মুজিব পরিবারের আস্ফালন, সেই অভাবের মধ্যেও আপনার বিশাল আয়োজনে বিয়ে শাদী ইত্যাদি হলো। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একেবারে শূন্যের কোঠায় চলে গেল। সে সময় অবশ্যম্ভাবে মুজিবুর রহমানের মন্ত্রিসভার 23 জন সদস্যের মধ্যে 21 জনই একরকম তারা সেনাবাহিনীর সাথে সংযুক্ত হয়ে একটা বিদ্রোহ ঘোষণা করলো 15 আগস্ট। সেই বিদ্রোহে শেখ মুজিব সপরিবারে নিহত হন। তারপরে খন্দকার মোস্তাক তারই মন্ত্রিসভার মন্ত্রী শেখ মুজিবের, এবং 21 জন মন্ত্রী সেই বাকশালের মন্ত্রী আবার শপথ গ্রহণ করলেন। পিছনে ছিল সেনাবাহিনীর ইয়াং অফিসাররা, যারা এই পরিবর্তন ছিল। এবং আপনি হয়তো জানেন না, সেই সময় আপনার জন্ম হয়নি। সেই সময়ে এই শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মিষ্টির দোকান মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, আনন্দের মিষ্টি। এবং একটা লোক পাওয়া যায়নি ইন্নালিল্লাহ পড়ার মতো। এখন বোঝা যায় এতটুকু দিয়ে অবস্থা কি ছিল। তারপরে খন্দকার মোস্তাক যখন ক্ষমতাসীন হলেন প্রেসিডেন্ট, জিয়াউর রহমানকে 24 আগস্ট তাকে প্রধান সেনা প্রধান করা হলো। দেশ চলছে। এর মধ্যে এই যে ইন্ডিয়ান বিরোধী একটা শক্তি ক্ষমতায় আসলো, এটা ইন্ডিয়ান শক্তি সেটা মানতে পারলো না। আবার আওয়ামী লীগের উত্থান করার জন্য ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে তারা কি করলো, 3রা নভেম্বর জিয়াউর রহমান সেনাপ্রধানকে গৃহবন্দী করে, খালিদ মোশাররফের নেতৃত্বে গৃহবন্দী করে। এবং তারা একটা পাল্টা অভ্যুত্থান করে খালিদ মোশাররফ নিজে নিজে মেজর জেনারেল র্যাঙ্ক পড়েন, এয়ার এবং নেভাল চিফ তাকে র্যাঙ্ক পড়িয়ে দেন। নির্মমভাবে 3রা নভেম্বরের যে কাউন্টার বিপ্লবটাকে আরও এটাকে শক্তিশালী করে একটা মিছিল বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরে। খালিদ মোশাররফের মা এবং তার ভাই আওয়ামী লীগারদেরকে নিয়ে, ইন্ডিয়ান পন্থীদেরকে নিয়ে একটা বিশাল মিছিল বাইর করে। এতে জনগণের বুঝতে অসুবিধা হলো না যে আবার আমরা ইন্ডিয়ার ফাঁদে পড়ছি। তখন এই সৈনিক এবং অফিসাররা এবং সৈনিক এবং জনগণ মিলে একটা অভ্যুত্থান ঘটে 7 নভেম্বর। জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। এই মুক্ত করার পরে আবার দেশে ফিরে আসে সেই শান্তির সুবাতাস। আমি একটু জানতে চাইবো যে এই বিপ্লবের ফলশ্রুতিতে, যেমনটি আপনি বলছিলেন যে মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দি দশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন, বাংলাদেশের ইতিহাসে সে সময় জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ কতটা গুরুত্বপূর্ণ? সেই সময় জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেননি। তিনি ইচ্ছা করলে নিতে পারতেন, কিন্তু ক্ষমতা গ্রহণ করেননি। খালেদ আপনার তখন খন্দকার মোস্তাক স্টেপ ডাউন করেন এবং তৎকালীন প্রধান বিচারপতি আবু সায়েদ মোহাম্মদ সায়েম তিনি রাষ্ট্রপতি হন এবং প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন, প্রধান সামরিক আইন প্রশাসক। মাইন্ড ইউ, জিয়া রহমান তখন মাত্র সেনাপ্রধান। পরবর্তী যুদ্ধের যদিও তাকে ডেপুটি
সামরিক প্রদান করা হয়। এখানে একটা ভুল ধারণা, এটা ইন্ডিয়ান বাকশাল কিংবা ইন্ডিয়ান লোকেরা প্রচার করে যে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছে। নো, জিয়াউর রহমান এমন একজন ব্যক্তিত্ব, সেই সময়ে একটা মানে ইতিহাস তাকে সামনে নিয়ে এসছে। সেই সময়ে তাকে ছাড়া এই যে কাউন্টার বিপ্লবটা হলো এবং সৈনিক জনতা রাস্তায় বের হয়ে আসলো, তারা স্লোগান দিল, ইন্ডিয়া বয়কটের স্লোগান দিল, এবং জিয়াউর রহমান খুব সুন্দরভাবে সরকারকে সহায়তা করছিলেন এবং সামরিক বাহিনীর মধ্যে একটা ঐক্য ফিরে আসলো। এটাকে ধ্বংস করার জন্য বিপ্লবী সৈনিক সংস্থা, যেটা আপনার কর্নেল তাহের বীরুত্তম, উনি এই সংস্থাটা সেনাবাহিনীতে থাকাকালীন একটা কাউন্টার বিপ্লব করার জন্য তৈরি করেছিলেন, যেটা সেনাবাহিনীর জন্য একটা ভয়ঙ্কর বিষয় ছিল সৈনিকদেরকে নিয়ে। তার থিওরি ছিল যে সেনাবাহিনীতে কোনো অফিসার থাকবে না, এটা গণবাহিনী হবে। এই থিওরিটা কার্যকর করতে গেলে তো এই দেশের অস্তিত্বই থাকে না, এবং তিনি সেটা করার জন্যই ফাঁদ পেতেছিলেন। জিয়াউর রহমান বুঝে গেলেন, কেন জিয়াউর রহমান ভেরি ব্রিলিয়ান্ট, মেধাবী। তিনি বুঝে ফেলার পরে তখন এই জিনিসটা তারা করতে পারেনি। এবং জিয়াউর রহমানকে তো জনগণ জোর করে এনে বসিয়েছে। তখন তো কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, আওয়ামী লীগই তো বন্ধ করে দিয়েছে। বাকশাল করার পরে তার কোনো পলিটিক্যাল পার্টি নাই, কোনো পত্রিকা নাই, 4টা পত্রিকা ব্যতীত, কোনো টেলিভিশন নাই, শুধু বিটিভি সাদা কালো, এবং রেডিও বাংলাদেশ, এই তো ছিল, আর তো কিছু ছিল না। জিয়াউর রহমান এক পর্যায়ে যখন, বিচারপতি সায়েম তো বয়সের বিষয় আছে, এক সময়ে জনগণের চাপে পড়েই তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। ঠিক আছে, এই রাজনৈতিক একটা ভ্যাকুয়ামকে উনি যাতে দূর করার জন্য তখন রাজনৈতিক সুবিধাগুলো সকল দলকে আবার পুনরুজ্জীবিত করেন, পত্রিকাকে পুনরুজ্জীবিত করেন, মিডিয়াকে একদম অবারিত সুযোগ করে দেন, গণতান্ত্রিক একটা আবহ তৈরি করার জন্য উনি একটা দলও উনি করলেন। প্রথমে জাগো দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। সেই দলটি প্রথমত সফলতা অর্জন করেনি, এবং কিছুদিন পরে তিনি এই যে বর্তমান বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। কেন করেছেন? সেই সময়ে এই দল গঠন না করলে দেশে গণতান্ত্রিক পরিবেশ আনার মতো কোনো দল ছিল না, নিষিদ্ধ হওয়ার কারণে তাদের শক্তি ছিল না, এবং ফলে এই দল দেখে দেখে বাকি দলগুলো আবির্ভূত হয়, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়। জিয়াউর রহমান গণতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন, গণতান্ত্রিকভাবে বলবো না, সেই সময়ের প্রয়োজনে তাকে রাষ্ট্রপতি হতে হয়, এবং কিছুদিনের মধ্যেই তিনি হা না ভোট দেন। হা না ভোট দিয়ে, এই যে এখন যেটা গণভোটের কথা বলছি আমরা, এই ভোটটা কিন্তু সেই সময় হয়েছিল, জুন মাসে হয়েছিল, এবং বিশাল একটা স্বীকৃতি পেয়ে যান জনগণের। জিয়াউর রহমান স্বীকৃতি পেয়ে যাওয়ার পরে পরবর্তীতে তো লিগ্যাল ওয়েতে আপনার রাষ্ট্রপতি নির্বাচন হয়, যে রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান অংশগ্রহণ করেন, এবং স্বাধীনতা যুদ্ধের কমান্ডার ইন চিফ জেনারেল আতাউল গনি উসমানী, হাফিজ জি হুজুর, আরো অনেকে অংশগ্রহণ করেন। বাট জিয়াউর রহমান একটা বিশাল শক্তি নিয়ে আবির্ভূত হন দেশের রাষ্ট্রপতি হিসাবে। আর দেশের এমন অভূতপূর্ব পরিবর্তন আসা শুরু হলো, তার ক্যারিসমেটিক লিডারশিপে আন্তর্জাতিক অঙ্গনে তার বিশাল পরিচিতি হয়ে গেল, এবং ইন্দিরা গান্ধী আবার সইতে পারছিল না, এবং জিয়াউর রহমানকে হত্যা করার জন্য তাদের গোয়েন্দা সংস্থা ফাইল উত্থাপন করে মোরারজি দেশাইয়ের সময়, যখন মোরারজি দেশাই, জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হন, বিপুল জনপ্রিয় মোরারজি দেশাইয়ের কাছে তাকে হত্যা করার জন্য ফাইল উত্থাপন করা হয়, কিন্তু মোরারজি দেশাই সাথে সাথেই ফাইল নাকচ করে দেন যে এক দেশের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না। নতুন প্রজন্মের এই দিবসটি সম্পর্কে জানা বা এর ইতিহাস সম্পর্কে জানা কতটা প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? শতভাগ প্রয়োজন। আপনি যদি আপনার পূর্বপুরুষদের বীরত্ব গাথাই না জানেন, আপনি কিভাবে বড় হবেন? আপনি কিভাবে আপনার শৌর্য বীর্যগুলো বেড়ে যাবে? আপনি কিভাবে দেশকে ভালোবাসবেন? আপনি কিভাবে প্রতিবেশী দেশ কিংবা শত্রু দেশকে তাদের শত্রুতা সম্পর্কে জানবেন ইতিহাসই যদি না জানেন, সঠিক ইতিহাসটা। সুতরাং আমি মনে করি প্রত্যেকটা ক্লাসে এটা পাঠ্য বাধ্যতামূলক হওয়া উচিত, অনেক কিছুর সাথে এটাও হওয়া উচিত, এবং এই দিবসটা জাতীয়ভাবে সব সময় পালন করা উচিত। জানতে চাইবো যে কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থান জেনারেল খালেদ মোশাররফের 3 দিন ব্যাপী সামরিক অভ্যুত্থানের পতন ঘটায়, এই ব্যাপারে আপনার কি বলার আছে? কর্নেল খালেদ মোশাররফের উদ্দেশ্য ছিল ভিন্ন। জিয়াউর রহমানকে কাস্টডিতে নিয়ে জিয়াউর রহমানের কাছ থেকে একটা দাবি আদায় করা, সেই দাবিগুলো খুবই ভয়ঙ্কর। একটা দেশ
দেশের ভিতকে নষ্ট করে দিবে। সেটা কি অফিসারদের কোনো থাকবে না, বাংলাদেশ সেনাবাহিনী সামরিক বাহিনীতে কোনো অফিসার র্যাঙ্ক থাকবে না, সৈনিকদের রাজত্ব কায়েম হবে। এটা কি হয় বলেন? এবং সমাজতন্ত্র অর্থাৎ সেকুলারিজম কায়েম হবে, সমাজতন্ত্র কায়েম হবে। এটা কি এই দেশের লোক মেনে নিবে? এটার জন্যই তো শেখ মুজিবের বিরুদ্ধে বিদ্রোহ। আবার একই জিনিস অন্য মোড়কে যদি উনি আমদানি করেন এবং সেনাবাহিনীর ভিতরে উনি কু করেছেন, এই সৈনিকদের দিয়ে কু করে অসংখ্য অফিসারদেরকে হত্যা করা হয়েছে। এই খালেদ মোশাররফ করিয়েছেন, মেজর জেনারেল খালেদ মোশাররফ জাসদ জাতীয়তাবাদী জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করে ব্যাপকভাবে, এবং সেটাই ছিল না, একটা আপনার বিপ্লবী সৈনিক সংস্থা নামে সে একটা সৈনিক সংস্থা গড়ে তোলে সৈনিকদেরকে নিয়ে, এবং এটা সে অ্যাডজুটেন্ট জেনারেল থাকাকালীন অসংখ্য লোককে ভর্তি করে তাদেরকে দিয়ে একটা অভ্যুত্থান ঘটায়। অফিসারদেরকে, যে সৈনিক জনতা ভাই ভাই অফিসারদের কল্লা চাই, অসংখ্য অফিসারকে হত্যা করে। এই জিনিসটা, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? আপনি কাউন্টার কু করেছেন, ঠিক আছে, সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনার উদ্দেশ্য যদি ভুল হয়, অর্থাৎ এটা একরকম কাউকে উদ্ধার করে আবার নিজেই সেই কাজটা করা আর কি, হ্যাঁ, কাউকে বিপদ থেকে উদ্ধার করে, যে উদ্ধার করে উদ্ধারকারী আবার একই কাজটাই করলো, এই কাজের মতো আর কি হয় আর কি। সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনীতির যে ইতিহাস, সেগুলো দেখলে আমরা দেখি যে বিভিন্ন সময়ে হয়তো শান্তি বা সংহতি বজায় রাখবার জন্য হয়তো কাউকে হত্যা করা হয়। সেটা কি আসলেও হত্যা কি কোনো সমস্যার সমাধান হতে পারে? দেখেন, রাষ্ট্রবিরোধী কাজ যেই করবে, রাষ্ট্রদ্রোহী কাজ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি আপনিও কাজ করেন, আপনারও ফাঁসি হওয়া উচিত, আমারও ফাঁসি হওয়া উচিত যদি আমরা ওই ধরনের কাজ করি। দেশের খেয়ে, দেশের পরে, দেশের, এটা তো পৃথিবীর ইতিহাস বলে যেই শুরু থেকে হয়েছে, যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, ষড়যন্ত্রের ষড়যন্ত্রের মধ্যে পা দিবে, তারা তো এই দেশে থাকার অধিকার রাখে না। বিচারের মাধ্যমেই তাদেরকে ফাঁসি দিবে। এটা তো এই না যে ফায়ারিং স্কোয়াডে নিয়ে তাদেরকে বিচার করা হলো, নট নেসেসারিলি, নট এট অল। এটা হচ্ছে কি আপনার বিচার সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে শাস্তি পাওয়ার সেটাই পাবে, এটাই তো হওয়া উচিত। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে এই বিশেষ দিনে এসে সময় দেবার জন্য। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। আমার প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা সবাই মিলে এই জাতীয় বিপ্লব সংহতি দিবসের ইতিহাসকে স্মরণ করে আমরা এই দেশকে গভীরভাবে ভালোবাসি। নিজেদের মধ্যে হিংসা, বিদ্বেষ, ক্ষমতা, যে আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই দেশের জনগণকে ভালোবাসি। যে দেশের 90% জনগণ হলো সাধারণ মানুষ, যারা 3 বেলা সঠিকভাবে খাবারও পায় না। চলুন না এই দিবসে আমরা প্রতিজ্ঞা করি যাতে এই দেশে আর কেউ না খেয়ে মরে, এই দেশ মরে না, এই দেশে যাতে কোনো অত্যাচার আপনার সবলের দ্বারা দুর্বলের উপর অত্যাচার না হয়, ধনীদের দ্বারা গরিবের উপর অত্যাচার না হয়, সকল মানুষের সমান অধিকার আমরা প্রতিষ্ঠিত করি, দেশকে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে উন্নত শিক্ষা ব্যবস্থা দেই, এবং সব কিছু মিলে একটি আদর্শ রাষ্ট্র আমরা গড়ে তুলি, কল্যাণ রাষ্ট্র গড়ে তুলি। এই আহ্বানই হবে আজকের দিনের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আমি বাংলা ভিশনকে ধন্যবাদ দিই, আপনাকে ধন্যবাদ দিই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার 110, বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি অনেক বেশি কথা বলি, বেশি কথা বললে অন্যের কথা শোনার জন্য বেশি সময় ব্যয় করতে হয় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।